৩৩ বছর পর আজ জাকসু নির্বাচন, চলছে ভোট গ্রহণ। লড়াই হবে ৮ প্যানেলের, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জামায়াতের কোম্পানির ব্যালট দিয়ে কারচুপির পায়তারা চলছে, অভিযোগ ছাত্র দলের ভিপি প্রার্থীর। রবীন্দ্রনাথ হল থেকে ছাত্র দলের কেন্দ্রীয় নেতা আটক। ফরিদপুর ৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ, অবরোধে তৃতীয় দিনের মতো ঢাকার সঙ্গে ২১ জেলার যান চলাচল বন্ধ হয়েছে ট্রেন চলাচল। এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে নেপালে। শুক্রবার পর্যন্ত কাঠমান্ডুতে কারফিউ জারি। নেপাল থেকে বিকেল ৩টায় দেশে ফিরছেন ফুটবলার। এবং বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ। আবুধাবিতে গ্রুপ বি ম্যাচ দিয়ে যাত্রা শুরু লিটন দাসের দলের। প্রতিপক্ষ হংকং। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ৩টা সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল থেকে ভোট গ্রহণে উৎসব মুখর আমেজে ভরপুর ক্যাম্পাস। কঠোর নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ। এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, এটি যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়ে ওঠে, সেটি প্রত্যাশা শিক্ষার্থীদের। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জয়ের প্রত্যাশা প্রার্থীদের। ১৯৭১ সালের ১২ জানুয়ারি ৫৪ বছর আগে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এর এক বছর প্রতিষ্ঠিত হয় জাকসু। ওই বছরই জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৭২, ১৯৭৩ ও ১৯৭৪ সালে পরপর ৩ বছর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে আর ধারাবাহিকতা থাকেনি। সব মিলিয়ে ১৯৯২ সাল পর্যন্ত ২০ বছরে নির্বাচন হয়েছে ৯ বার। তারপর আর হয়নি। ৩৩ বছর পর আবার অনুষ্ঠিত হচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। ২১টি হলে একযোগে ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও ১০ নম্বর হলের ভোট গ্রহণ শুরু হয় পৌনে ১ ঘন্টা দেরিতে। ব্যালট আসতে দেরি হওয়ায় ভোট শুরু করতে দেরি হয়েছে বলে জানান কর্তব্যরত কর্মকর্তারা। ডাকসুতে ছাত্র শিবিরের ইতিহাস গড়ার জয় হওয়ায় এবার জাকসু নিয়েও আলোচনা চলছে দেশ জুড়ে। নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে বইছে উৎসব মুখর আমেজ। এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, এটি যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়ে ওঠে, সেটি প্রত্যাশা শিক্ষার্থীদের। ভোট দেওয়ার সুযোগ আসায় উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ, আমার জীবনের সূচনা লগ্ন থেকে এটা হচ্ছে আমার জীবনের প্রথম ভোট। আর আমরা তো কখনোই ভোট দেওয়ার অপশন পাই নাই। আর জাকসু কেন্দ্রিক বা ছাত্র সংসদগুলো এগুলো সবসময় অচল ছিল। তো এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখানে একটা ধন্যবাদ আমরা দিতেই পারি যে ওনারা আসার পর জাকসু বা সকল ছাত্র সংসদ আমরা দেখতেছি ডাকসু সামনে আমাদের রাকসু হবে, যেখান থেকে আমাদের ভবিষ্যতের নেতারা উঠে আসবেন। জাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ ও আংশিক মিলে মোট ৮ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিক্ষার্থীরা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জয়ের প্রত্যাশা করছেন প্রার্থীরা। কেউ কেউ আবার আচরণবিধি ভেঙে লিফলেট বিলি করার অভিযোগও তুলেছেন। শিবিরের শিক্ষার্থীরা একদম ভোট কেন্দ্রের বাইরে তারা লিফলেট বিলি করতেছে তাদের প্যানেলের। এটা আমরা স্পষ্টত আচরণবিধির লঙ্ঘন, কারণ আমরা জানি যে ভোট যেদিন গ্রহণ হয়, ভোট গ্রহণের দিন কোনো ধরনের প্রচারণার কোনো সুযোগ থাকে না, কিন্তু আমরা এটা দেখছি। এবং পোলিং অফিসার, হল রিটার্নিং অফিসারদের সামনে আসলে এই ঘটনাগুলো ঘটছে। আমরা অভিযোগ জানিয়েছি মৌখিকভাবে, আমরা দেখি তারা কি ব্যবস্থা নেয়। এবারে নির্বাচনে মোট ১১,৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬,১১৫ জন এবং ছাত্রী ৫,৭২৮ জন। ভোট গ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশ পথ ও গুরুত্বপূর্ণ এলাকায় ১,০০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের ভেতরে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং প্রায় ৮০টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তসলিমা তিথি, জাগো নিউজ। জাকসু নির্বাচনে জামায়াতে ইসলামীর কোম্পানি থেকে নেওয়া ব্যালট পেপার করে কারচুপির পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২:৩০টায় মাওলানা ভাসানী হলে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী শেখ সাদি হাসান বলেন, ছাত্র শিবিরকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনায় কারচুপির বিষয়টি জানাজানি হলে শিক্ষক শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার পরিবর্তে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু একই কোম্পানির ব্যালট পেপার দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইসলামের কোনো এক অখ্যাত কোম্পানির থেকে ক্রয় প্রক্রিয়া যথাযথ অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনের ব্যালট পেপার ও ভোট গ্রহণের ওএমআর মেশিন সরবরাহ করেন। ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনার কারচুপি করার বিষয়টি জানাজানি হলে শিক্ষক শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়ালি পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেন। কিন্তু একই কোম্পানির সরবরাহকৃত ব্যালট পেপার দিয়ে আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে করে ছাত্র শিবিরে তাদের নিজস্ব কোম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা করে রেখেছেন বলে আমরা মনে করছি। বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে এবং নতুন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামাতে ইসলামের কোম্পানির ব্যালট দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন চলাকালে ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটককৃত ছাত্রদল নেতা সোহান বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের 36তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। নির্বাচন চলাকালে আবাসিক হলে অবস্থানের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি ক্যাম্পাসে এসেছিলেন রাতে, শরীর খারাপ লাগায় এখানে হলে এসে শুয়ে পড়েছেন। তিনি আবাসিক হলে অবস্থানের জন্য কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি বলেও স্বীকার করেছেন। এদিকে আটকের পর ছাত্রদলের ওই নেতাকে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। এ সময় হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা আচরণ বিধির লঙ্ঘন। এই ঘটনায় বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম। ক্যাম্পাসে ছিলাম, থাকা অবস্থায় আমার একটু শরীর খারাপ করায় আমি জাকসু নির্বাচন নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আজ উপস্থিত আছেন জাগো নিউজের কান্ট্রি ইনচার্জ আনোয়ার হোসেন। আনোয়ার, স্বাগত আপনাকে। ধন্যবাদ। যেমনটি আমরা জানি যে আমাদের জাকসু নির্বাচন হচ্ছে 33 বছর পর এবং 21টি হলে একযোগে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, যেটা হয়নি, এবং ছাত্রদল নেতা একজন আটক হয়েছে কিছুক্ষণ আগে, যেটা বলছিলাম, এবং ভোট কারচুপিরও অভিযোগ সহ বেশ কিছু অভিযোগ আছে। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, এত কাহিনীর হওয়ার পরেও কি সুষ্ঠু একটা নির্বাচন আমরা পাবো? কি মনে হয় আপনার? আমি প্রথমেই বলবো যে কারচুপি যে বিষয়টা বলা হচ্ছে, এটা আসলে সেভাবে সম্ভব নয়। আসলে ক্যাম্পাসে ছোট একটা ক্যাম্পাস, ভোটার সংখ্যা অনেক কম, সেক্ষেত্রে কারচুপির যে অভিযোগ, এটা আমার কাছে মনে হয় না। কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকবে, কিন্তু এর মানে এই নয় যে আসলে সেটা কারচুপি আর কি। কারচুপির আমরা কিন্তু বড় কোনো ঘটনা এই পর্যন্ত দেখি নাই। কিছু হলে, যেমন তাজউদ্দিন হল বা নজরুল হলে, কিছু আমরা শুনেছি যে নির্দিষ্ট সময়ের পরে ভোট গ্রহণ শুরু হওয়া, বা তাজউদ্দিন হলে ছিল একটা বিষয় যে আপনার 11টার পর পর্যন্ত যে ভোটগুলো হয়েছে 148টা মেবি, এই ভোটারদের কোনো ছিল না আইডি কার্ড, বা মাস্টার শিক্ষার্থীদের ভোটার তালিকার নামও ছিল না। এগুলো নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেছে। তখন প্রভোস্ট লুৎফর সাহেব এসে সেটা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং বলেছে যে এই 148 জন ভোটার ভোট দিয়েছে, এদেরকে আমরা আইডেন্টিফাই করব, সংবাদ কর্মীদের সঙ্গে সামনে তাদেরকে আমরা যাচাই বাছাই করব। যদি এখানে কোনো কারচুপি বা কোনো অসৎ প্রক্রিয়া অবলম্বন হয়, সেক্ষেত্রে আমরা এটাকে আবার ব্যবস্থা নেব আর কি। তো এছাড়া কিন্তু মূলত আজকের ভোট কেন্দ্রগুলোতে একটা বিষয় আমরা দেখেছি যে 9টায় ভোটার কথা থাকলেও কিন্তু ম্যাক্সিমাম হলগুলোতেই বা কেন্দ্রগুলোতে যাই বলি 10 মিনিট থেকে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত প্রায় লেট করে নির্বাচন শুরু হয়েছে। এটাই হলো বিষয়। কিন্তু মোটা দাগে কারচুপি হয়েছে এরকম কোনো বিষয় আমাদের চোখে ধরা পড়েনি আর কি। সো কারচুপির সম্ভাবনা খুব কম, এটা আমার মনে হচ্ছে।
নির্বাচনকে স্বচ্ছ রাখার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে? দেখেন অনুভা, আমরা যখন ডাকসু নির্বাচন দেখলাম, সেখানে নির্বাচন স্বচ্ছ করার জন্য, ভোট গণনার জন্য যে আলাদা একটা ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছিল, জাহাঙ্গীরনগরে সেটা নেই। এটা ঠিক আছে, বাট জাহাঙ্গীরনগর প্রশাসন চেষ্টা করছে যে ভোটটা যেন স্বচ্ছ হয় এবং এইখানে এটা নিয়ে যেন বিতর্ক না হয় আর কি। তো তাদের এই অবস্থার প্রেক্ষিতে তারা একটা কাজ করেছে, আমরা যেটা দেখেছি যে তাদের যে জনসংযোগ টিম আছে, ওনাদের ফেসবুক পেজ থেকে বিভিন্ন কেন্দ্রে যে ভোট গ্রহণ চলছে সেগুলো লাইভ করার চেষ্টা করেছে আর কি। তারা তাদের হয়তো সক্ষমতা এটুকু ছিল, এটাই তারা হয়তো সর্বোচ্চ ইউজ করছে আর কি, যে নির্বাচনটা যেন স্বচ্ছ হয় সেটা রাখার জন্য। আমি মনে করি কর্তৃপক্ষের আন্তরিকতা যথেষ্ট ভালো আছে নির্বাচন স্বচ্ছ করার জন্য আর কি। কারণ ডাকসুর পরে সারা দেশ জাকসুর দিকে তাকিয়ে আছে যেন এটা একটা স্বচ্ছ নির্বাচন হয়। একদমই তাই। এবং আমি যদি একটু বলি যে গত মঙ্গলবার গেল ডাকসু নির্বাচনে আমরা দেখলাম শিবির একটি অবিশ্বাস্য জয় পেয়েছে। এই জয়ের প্রভাব কি জাকসু নির্বাচনে পড়ার কোনো সম্ভাবনা আছে, কি মনে হয় আপনার? ডাকসু নির্বাচনে কথা বললে আমরা দেখেছি শিবিরের ভূমিধস জয়, এটা ঠিক আছে, কিন্তু আমি পার্সোনালি আরেকটা বিষয় লক্ষ্য করেছি, যেটা আপনার চোখে আসছে কিনা বা আপনি সেটা খেয়াল করেছেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে এইখানে তন্নি নামের যে মেয়েটা, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী লাভ করেছে, পাশাপাশি হচ্ছে উমামা ফাতেমা যিনি বাকশাস প্রার্থী ছিলেন, উনি কিন্তু 3000 সামথিং ভোট পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় দলীয় প্রভাব ছাড়া স্বতন্ত্র দাঁড়িয়ে একজন প্রার্থীর 3000 ভোট, এটা কিন্তু কম না। হ্যাঁ, তা তো অবশ্যই। কারণটা হচ্ছে এই 3000 ভোট তাকে কে দিল? জুলাই আন্দোলনের সময়ে এই উমামার পাশে যারা ছিল বা যারা উমামাকে দেখেছে তার আন্দোলনের প্রভাবটা কি ছিল, আন্দোলনের তার অবদানটা কি ছিল, তারাই কিন্তু তাকে মূলত এখানে সাপোর্টটা দিয়েছিল। ডাকসু নির্বাচনের প্রভাব তো অবশ্যই জাকসুতে পড়বে, সেটা কম হলেও বেশি হলেও কত পার্সেন্ট পড়বে সেটা আলোচনা বিষয়, বিশ্লেষণের বিষয়, সেটা নিয়ে আমি যাব না, কিন্তু একটা প্রভাব থাকবে। তবে আমার কাছে মনে হয়েছে যে ডাকসুর পর, যেহেতু জাকসু একদিন পরই হচ্ছে, এইখানে বিভিন্ন প্যানেলে 8টা প্যানেল নির্বাচন করছে, কয়েকটা প্যানেল পূর্ণাঙ্গ এবং বাকি কয়েকটা প্যানেল হচ্ছে আংশিক। এখানে একটা স্বতন্ত্র প্যানেল আছে যেখান থেকে জিতু নির্বাচন করছেন। ফেসবুকে লেখালেখি হচ্ছে তার বিরুদ্ধে ছাত্রলীগ বা আওয়ামী লীগের সমর্থনের কথা বলা হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই জিতু কিন্তু আপনার জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা ছিল, এটি কিন্তু অস্বীকার করা যাবে না। সো আমার কাছে মনে হচ্ছে যে ব্যক্তিগুলো উমামাকে পছন্দ করেছিল ডাকসুতে, ঠিক জাকসুর ক্ষেত্রেও একটা ফাইট জিতু দিতে পারেন। জিতুর একটা অবস্থান জাহাঙ্গীরনগরে বা জাকসুতে আছে এবং সে একটা লড়াইয়ে থাকবে বলে আমার মনে হচ্ছে আর কি। আমরা যেমনটি দেখলাম ডাকসু নির্বাচনের ফলাফল পেতে রাত পেরিয়ে ভোর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে, জাকসুতেও কি এমন কিছু হওয়ার সম্ভাবনা আছে? ফলাফল পেতে আমাদেরকে এত অপেক্ষা করতে হবে, কি মনে হয় আপনার? এটা নিয়ে আসলে ডাকসু তো অনেক বড় বিষয়, ভোটারও প্রায় 40,000-এর মতো, কিন্তু সেক্ষেত্রে প্রথমেই বলেছি যে জাকসু ছোট জায়গা, ভোটার সংখ্যাও কম, এখানে 11,800 সামথিং ভোটার, সেহেতু মনে হচ্ছে না যে আসলে পরের দিন সকাল হয়ে যাবে ভোট গুনতে আর কি। এখানে কিছু বিষয় দাঁড়াচ্ছে যে OMR সিটি নির্বাচন হচ্ছে এবং গণনা মেশিনে হওয়ার কথা, পরে জানা গেল যে না, ভোট হাতে গোনা হবে আর কি। হ্যাঁ, তো যদি হাতে গোনা হয় হয়তো সময় লাগবে, সেটা নিশ্চিত রাত পার হবে না, হয়তো 10টা বা 11টার মধ্যেই আমরা আশা করছি যে এর মধ্যেই আমরা জাকসুর ফল দেখতে পাবো ইনশাল্লাহ। আমাদের প্রত্যাশা থাকবে এই ধরনের প্রতিকূলতা কাটিয়ে আমরা যেন একটি সঠিক জাকসু নির্বাচনের ফলাফল পেতে পারি। ধন্যবাদ আপনাকে আনোয়ার আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের কান্ট্রি ইনচার্জ আনোয়ার হোসেনের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে।
ফরিদপুর ৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় টানা তৃতীয় দিনের মতো ঢাকা, খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের পাশাপাশি এবার রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা। ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক পথে ২১টি জেলার যানবাহন বন্ধ ছাড়াও রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে রেলপথ অবরোধ শুরু হয়। ফলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস মুকসুদপুর রেল স্টেশনে থেমে আছে। ভাঙা রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা খুলনা রেল লাইনের ভাঙা উপজেলার কৈডুবি রেলগেটে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। সকাল 7টা থেকে রেলপথ অবরোধ শুরু হয়। খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের লোকো রিভার্স করা হয়েছে মুকসুদপুর স্টেশনে। বিকল্প পথ হিসেবে ট্রেনটি কাশিয়ানী জংশনে গিয়ে কাশিয়ানী থেকে বোয়ালমারি হয়ে কালুখালী দিয়ে রাজবাড়ী অথবা যমুনা সেতু হয়ে ঢাকা যেতে হবে। এছাড়া বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনটি এই পথে আসা বন্ধ করা হয়েছে। গেল 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর ভাঙা উপজেলার আলগি ও হামিদ ইউনিয়নকে ফরিদপুর 4 থেকে কেটে ফরিদপুর 2 আসনের নগরকান্দায় যুক্ত করে গেজেট প্রকাশ করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিনে ভাঙায় একাধিকবার মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও হাইকোর্টে রিট দায়ের করা এবং রেলপথ অবরোধ করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির মূল হোতা হিসেবে পরিচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, বিশেষ অভিযানে তাকে গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। মিঠুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রকল্পে অনিয়ম, টেন্ডার জালিয়াতি ও অর্থ আত্মসাতের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা লোপাট করেছেন। সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। ডিবি জানায়, মিঠু দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতের দুর্নীতির অন্যতম মূল হোতা হিসেবে চিহ্নিত। স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত থাকার অভিযোগে আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে বুধবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলায় তার বিরুদ্ধে ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। Treat chocolate. Treat moment. Sweet moment. জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সরকার পতনের পর অরাজক পরিস্থিতি আরো ঘনীভূত হয়েছে। বিক্ষোভের সুযোগে দুর্বৃত্তরা রাষ্ট্রীয় বাণিজ্য ব্যাংক সহ বিভিন্ন স্থাপনায় লুটপাট চালিয়েছে। শপিং মল ও সরকারি ভবনে অগ্নিসংযোগ ঘটেছে। উত্তেজনা নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে নেপালি সেনাবাহিনী। নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান অরাজকতার সুযোগ নিয়ে ব্যাংক লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় বনেশ্বর শাখার রাষ্ট্রীয় বাণিজ্য ব্যাংকের কর্মীরা জানান, তাদের ব্যাংকে ডাকাতি চলছে। এতে ধারণা জোরদার হয়েছে যে সংগঠিত অপরাধী চক্র চলমান বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে। এক ব্যাংক কর্মীর ভাষ্য অনুযায়ী, যারা লুটপাট চালাচ্ছিল তারা জেনজি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয়, বরং অন্য অরাজক গোষ্ঠী যারা বিক্ষোভকে আড়াল হিসেবে ব্যবহার করছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে বিভিন্ন শপিং মল, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালাতে দেখা গেছে। সরকার পতনের পর নেপালের রাজধানীতে এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার পুলিশের কঠোর দমনপীড়নে বহু মানুষ নিহত হন, যা দেশজুড়ে ক্ষোভের জন্ম দেয়। এর জেরে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট ও সিংহ দরবারে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এসব স্থানে আগুন জ্বলতে থাকে। গুরুত্বপূর্ণ নথি ও অবকাঠামো ধ্বংস হয়ে যায়। যদিও জেনজি সংগঠকরা বারবার সরকারি স্থাপনায় আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন, তবুও কিছু বিক্ষোভকারী সরকারি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। এ অবস্থায় নেপালি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, মঙ্গলবার রাত 10টা থেকে সেনা সদস্যরা মাঠে নামবে। সেনাবাহিনী জেনজি নেতৃত্বকে আন্দোলন প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।
এদিকে চলমান পরিস্থিতির কারণে আগামী শুক্রবার পর্যন্ত কাঠমান্ডু উপত্যকায় কারফিউ জারি করেছে নেপালের সেনাবাহিনী। বুধবার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, চলমান অস্থিরতার মধ্যে জনগণ এবং সম্পত্তি রক্ষার জন্য এই আদেশ দেওয়া হয়েছে। সরকার পতনের পর নেপালের রাজধানীতে এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার পুলিশের কঠোর দমন পীড়নে বহু মানুষ নিহত হন, যা দেশজুড়ে ক্ষোভের জন্ম দেয়। এর জেরে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট ও সিংহ দরবারে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এসব স্থানে আগুন জ্বলতে থাকে। গুরুত্বপূর্ণ নথি ও অবকাঠামো ধ্বংস হয়ে যায়। রাজধানী কাঠমান্ডুতে চলমান অরাজকতার সুযোগ নিয়ে ব্যাংক লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় বনেশ্বর শাখার রাষ্ট্রীয় বাণিজ্য ব্যাংকের কর্মীরা জানান, তাদের ব্যাংকে ডাকাতি চলছে। এতে ধারণা জোরদার হয়েছে যে সংগঠিত অপরাধী চক্র চলমান বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে। এক ব্যাংক কর্মীর ভাষ্য অনুযায়ী, যারা লুটপাট চালাচ্ছিল তারা জেনজি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয়, বরং অন্য অরাজক গোষ্ঠী, যারা বিক্ষোভকে আড়াল হিসেবে ব্যবহার করছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও তাদের সঙ্গে যাওয়া সাংবাদিকরা। নেপালে চলমান অস্থিরতার কারণে অনিশ্চয়তার মধ্যে ছিলেন সবাই। বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর পাঠানো বিশেষ বিমানে তারা ঢাকায় ফিরছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জাতীয় দলের ফুটবলাররা বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে বাংলাদেশে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে সেখানে আটকে পড়েন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সহ মোট ৩২ জন। পাশাপাশি প্রশিক্ষণে যাওয়া ডিএসসিএসসির সেনা ও নৌ ও বিমান বাহিনীর ৫০ জন কর্মকর্তা এবং ১০ থেকে ১২ জন ক্রীড়া সাংবাদিকও ফিরতে পারেননি। বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইট ফুটবলারদের দেশে ফিরবেন। বাফুফে থেকে জানানো হয়েছে, এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার কথা। ঢাকা থেকে সেই বিমান যাবে। ফুটবলাররা যেন সকাল ৯:৩০ বা ১০টার মধ্যে ইমিগ্রেশন সম্পন্ন করে প্রস্তুত থাকেন, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। ফুটবলাররা এখন বিমানবন্দরে অপেক্ষা করছেন। তবে বিশেষ বিমান কখন কাঠমান্ডু পৌঁছাবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। টি-২০ এশিয়া কাপ শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর। বাংলাদেশ মাঠে নামছে আজ। আবুধাবিতে গ্রুপ বি ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করছে লিটন দাসের দল। প্রতিপক্ষ হংকং। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। টানা 3টি টি-২০ সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টে নামছে টাইগাররা। দলের শক্তি এখন ব্যাটিং ও বোলিং দুই দিকেই। সাম্প্রতিক সময় বাংলাদেশের ব্যাটাররা ছক্কা মারার মানসিকতা দেখাচ্ছে, আর পেস আক্রমণও বেশ ধারালো হয়ে উঠেছে। তবে অতীতের তিক্ত স্মৃতি ভুলে থাকার উপায় নেই। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে দিয়েছিল হংকং। সেই ম্যাচ এখনও এশিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম বড় অঘটন হিসেবে গণ্য হয়। সেই দলের দুজন এখনও আছেন হংকং স্কোয়াডে, যারা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারেন। যদিও এরপর থেকে তারা পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে মাত্র ১১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। আবুধাবির কন্ডিশন সাধারণত বোলারদের কিছুটা সহায়তা করে শুরুতে, তবে পরে ব্যাটারদের জন্য সহজ হয়ে যায়। শিশির প্রভাব ফেলতে পারে, তাই টস জেতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তেত্রিশ বছর পর আজ জাকসু নির্বাচন। চলছে ভোট গ্রহণ। লড়াই হবে ৮ প্যানেলের। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জামায়াতের কোম্পানির ব্যালট দিয়ে কারচুপির পায়তারা চলছে, অভিযোগ ছাত্র দলের ভিপি প্রার্থীর। রবীন্দ্রনাথ হল থেকে ছাত্র দলের কেন্দ্রীয় নেতা আটক। ফরিদপুর ৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ। অবরোধে তৃতীয় দিনের মতো ঢাকার সঙ্গে ২১ জেলার যান চলাচল বন্ধ হয়েছে ট্রেন চলাচল। এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে নেপালে। শুক্রবার পর্যন্ত কাঠমান্ডুতে কারফিউ জারি। নেপাল থেকে বিকেল ৩টায় দেশে ফিরছেন ফুটবলাররা। এবং বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ। আবুধাবিতে গ্রুপ বি ম্যাচ দিয়ে যাত্রা শুরু লিটন দাসের দলের। প্রতিপক্ষ হংকং।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।